অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা জানান তিনি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সেখানে ছিলেন ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। পরে মার্কিন দূতাবাস জানায়, বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে সুশাসন প্রতিষ্ঠা সহ 3টি খাতে বাংলাদেশকে $202 মিলিয়ন অনুদান দেবে যুক্তরাষ্ট্র। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বিষয়ে সরকারকে ইআরডির সাথে ইউএসএইডের চুক্তি হয়। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে ইউএসএইডের সহকারী প্রশাসক অঞ্জলি কৌর বিষয়টি নিশ্চিত করেন। বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে $200 মিলিয়ন চুক্তি হয়েছে। আমরা আলোচনা করেছি, তাদের বক্তব্য শুনেছি। এখন এই চুক্তি বাস্তবায়নে কাজ করা হবে। বাংলাদেশের মানুষের উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। সামনেও আমরা একসঙ্গে কাজ করার আশা করছি। থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কিছু রাজনৈতিক দলের নেতার বক্তব্যে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় অস্থিরতা তৈরি করছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনেও গুরুত্ব দেয়া প্রয়োজন বলেন মির্জা ফখরুল। বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক পথ যেতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি কথা বলেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ, যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি দেয়। বিএনপি এমন একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা রাষ্ট্রীয় সীমানার বাইরেও বৈশ্বিক গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি। রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে যাত্রাবাড়িতে এক শিক্ষার্থী ও পথচারী হত্যা মামলায় আসামি করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের 3 কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অফিস সহকারীকেও। 4 বছর আগে যাত্রাবাড়িতে এক বিএনপি নেতার অবৈধ হিমাগার বন্ধে পরিচালিত অভিযানে ছিলেন তারা। অভিযোগ উঠেছে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই তাদের 2 হত্যা মামলার আসামি করিয়েছেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। যাত্রাবাড়ির এই বাড়িটির মালিক বিএনপির নেতা নবিউল্লাহ নবীর। বাড়িটির নিচতলায় হিমাগারটির মালিকানা দেখানো হয়েছে তার জামাতা সিরাজউদ্দৌলাকে।
হিমাগারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য ২০২০ সালে নথি জালিয়াতি করেন শ্বশুর জামাতা। এ নিয়ে সন্দেহ হলে যাচাইয়ের জন্য ঢাকা ডিসি অফিসকে চিঠি দেয় অধিদপ্তর। প্রমাণ মেলায় হিমাগারের মালিক বিএনপির নেতা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন ডিসি অফিস। অভিযান চালিয়ে হিমাগারটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ২০২৪-এ এসে দেখা যায় ওই ঘটনায় যুক্ত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকেই আসামি করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডে। তাদের অভিযোগ, ওই বিএনপি নেতার জালিয়াতি ধরে ফেলার কারণেই মূল্য দিতে হচ্ছে তাদের। ওই অ্যাগ্রো বেসিস কোল্ড স্টোরেজের বিরুদ্ধে যারা আমরা রাষ্ট্রীয় স্বার্থে, পরিবেশ রক্ষার স্বার্থে যারা কাজ করেছি, তাদের নামই ঘুরে ফিরে একই সিরিয়ালে ৫-৭ জনের নাম আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা তো আমাদের উপরে প্রতিহিংসামূলকভাবে দিয়েছে। সনদ জাল কিনা এটা দেখার জন্য আমরা চিঠি লিখে কি অপরাধ করেছি? এজন্য এখন তারা আমাদের বিরুদ্ধে মামলা করবে, আমরা হয়রানির শিকার হচ্ছি। আসল আসামিদের সাথে আমাদের মতো নিরাপরাধ লোক যাদের সাথে এই জুলাই হত্যাকাণ্ডের কোনো রকমের সম্পর্ক থাকার সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তরের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি হত্যা মামলা করা হয়। এদিকে ওই জালিয়াতি মামলার বাদী ডিসি অফিসের অফিস সহকারী মোশাররফ হোসেন ও অভিযানে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, এমনকি এই ঘটনায় সরকারি চিঠি দেওয়া অফিস সহায়ক ও মামলার সাক্ষী নজরুল ইসলাম আর জাফর শিকদারকেও মামলার আসামি করা হয়। নিহতদের স্বজন না হয়েও মামলার বাদী হয়েছেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের নেতা আবু বক্কর। মামলা দুটিতে ৪৪২ জনের নাম সহ ৩ থেকে ৪ হাজার আসামি করা হয়। আসামিদের বেশিরভাগকেই চেনেন না বাদী নিজেই। ডিসি অফিসের অপারেটর, পরিবেশ অধিদপ্তরের যে কর্মীরা, ওরা কি এখানে আসছে? আপনি দেখছেন? আর দেখছি না দেখছি, এটা হলো পরের হিসাব। যখন গোলাগুলি হয়েছে তখন আপনি কয়েছিলেন। নবিউল্লাহ নবী কি আপনাকে এই মামলাটা করাইছে? তাহলে তো সব আপনি জানেন। অভিযোগ উঠেছে এই ঘটনার মূল কারিগর বিএনপির নেতা নবিউল্লাহ নবী। মামলা দুটি করিয়েছেন আবু বক্করকে দিয়ে। এছাড়া আমাদের কোনো ব্যক্তিগত না, তাদের যে অভিযোগটা কি, তারা তো অভিযোগ করবো, বাঁচার জন্য অভিযোগ করবো। এটা আমাদের পার্টির নির্দেশ। যারা সরকারি আমলা বা সরকারি ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার আছে, সবাই মামলা আপনারা হাইকমান্ড থেকে অফিসের কম্পিউটার অপারেটর কি এটার সাথে জড়িত ছিল বিধায়ক। এদিকে শিক্ষার্থী সাকিব হত্যা মামলার সাক্ষী করা হলেও বাবা মুর্তুজা আলম তার কিছুই জানেন না। না না, এই ব্যাপারে আমার কি জানাই নাই। আমার বলছিল যে নেতারা যে মামলা করেন, আমি বলছি যে না, আমি মামলা করব। এই অবস্থায় পুলিশ বলছেন আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কোন সরকারি কর্মকর্তা কর্মচারী, সে পুলিশ হোক বা সরকারি লোক হোক, এটা তদন্ত করে যদি মনে হয় ওই নামটা থাকা উচিত, তাহলে তার নাম থাকবে। গদবাধা এখন আর নেওয়া যাবে না। সংশ্লিষ্টদের মত, এই ধরনের মামলায় গণঅভ্যুত্থানের চেতনাই প্রশ্নবিদ্ধ হবে। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা তৈরি হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো, মন্ত্রণালয় সেখানে তদারকি করত না। উপদেষ্টা ফারুকী আজম আরো বলেন, মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে পেতে চায়। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই করে ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। এই বিষয়টি নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি কতজনের হয়েছে তার তালিকা হচ্ছে এবং নিয়োগে কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা নিয়েও উপদেষ্টা বলেছেন। আর কি বিস্তারিত তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? দেখেন, বিগত সরকারের সময় মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বেশ কয়েকবারই গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ হয়েছে এবং দেখা গেছে মুক্তিযুদ্ধের সময় যাদের জন্মই হয়নি বা যারা একদম শিশু ছিলেন তাদের নামও মুক্তিযোদ্ধার তালিকায় এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
এই বিষয়টি কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার সে বিষয়টি কিন্তু নজরে এনেছেন এবং এই বিষয়টিকে তারা যৌক্তিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন যে আসলে কোথায় কোথায় এই তালিকাটা ব্যত্যয় ঘটেছে। ইতিমধ্যে তারা বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয় যে ধরনের নিয়োগগুলো হয়েছে বিগত 15 বছরে, সেখানে এই কোটা ব্যবহার করে কতজনের চাকরি হয়েছে সেইটার একটা তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে কতজন আসলে সত্যিকারের মুক্তিযোদ্ধা সন্তান এবং কারা মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও এই তালিকায় এসেছেন সেই বিষয়টাই আনা হচ্ছে এবং তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। উনি একটি বিষয় ব্যক্তিগত মতামতে বলেছেন যে এই মানে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু আসলে যে বাড়ি গাড়ির মালিক বা এই ধরনের বিভিন্ন রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নিয়েছেন এটি উনি বিশ্বাস করেন না। কারণ হলো প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো মুক্তিযুদ্ধে কিছু পাবেন বলে তারা যুদ্ধ করেননি। বেশিরভাগ ক্ষেত্রে যারা দেখা গেছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা সুযোগ সন্ধানী ছিলেন তারাই এই বিষয়গুলোকে সামনের দিকে নিয়ে এসেছেন এবং তারাই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন বলে উনি মনে করেন। সেক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা যারা নিয়েছেন তারা আসলে রাষ্ট্রীয়ভাবে তারা আসলে অপরাধ করেছেন, সেই অপরাধের যাতে বিচার হয় সেই বিষয়টি উনি আসলে সামনে নিয়ে এসেছেন যে এই তালিকাটি সরকারের কাছে যখন পূর্ণাঙ্গ তালিকা চলে আসবে যে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ব্যবহার করে কতজন তালিকা নিয়ে চাকরি নিয়েছেন, সেখান থেকে যাচাই বাছাই করার পর আসলে বলা যাবে যে আসলে কারা মুক্তিযোদ্ধার সন্তান, কারা মুক্তিযোদ্ধার সন্তান না। আরেকটি বিষয় বলে রাখি, উনি ব্যক্তিগতভাবে একটি মতামত দিয়েছেন যে আমি যদিও গণমাধ্যমের পরবর্তীতে আমরা যে তার সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করছিলাম, উনি কিন্তু একটি বিষয় বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানের যে বিষয়টা এটি আসলে আসা উচিত হয়নি। মুক্তিযোদ্ধাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা রাষ্ট্র দিতে পারত, কিন্তু এই কোটার যে বিষয়টা উনি বলেছেন যে সন্তানদের কোটা দিতে গিয়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর মধ্যে যে পরিমাণ ভুয়া মুক্তিযোদ্ধা গেছে সেই বিষয়টা আসলে হওয়া উচিত হয়নি বলেই উনি আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ওনার এই বিষয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। রাজধানীর আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি ও হত্যার অভিযোগ আনা হয়েছে। দুপুরে ফরহাদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। শনিবার রাতে রাজধানীর স্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। এর আগে 19 আগস্ট ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মেহেরপুরে মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান। সে মামলায় ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও আসামি করা হয়েছে। পুলিশের কর্মকর্তা পর্যায়ে আবারও বড় রদবদল হয়েছে। 22টি জেলার পুলিশ সুপার পদে রদবদলের পাশাপাশি 12টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পদায়ন করা হয়েছে 17 জন অতিরিক্ত ডিআইজি ও 6 জন পুলিশ সুপারকে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে 27 আগস্ট 24টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়। ওইসব জেলার পুলিশ সুপারদের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়। এছাড়া বদলি করা হয় আরও 32 জন কর্মকর্তাকে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আইজিপি ও মহানগর কমিশনার সহ বিভিন্ন পদে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। 21 অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ, কিন্তু তদন্তকারী গোয়েন্দারা প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহবুল হকের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে 12 মে নিহত আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। পরে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তা রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে অভিযুক্তরা কারাগারে রয়েছে। এছাড়া এই মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুও রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।
টানা বৃষ্টিতে জলাবদ্ধ দেশের বিভিন্ন এলাকা, কোথাও কোথাও বাড়িঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণের মুখে দেশ। এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়িঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়ায় কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে রেকর্ড হয়েছে ২২৩ মিলিমিটার বৃষ্টি। রোববার সকাল থেকেই পানির নিচে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে বাসিন্দারা। মারাত্মক দুর্ভোগ আছে ভাই। আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের কথা যে আমরা শুনতেছিলাম ছোটবেলা থেকে, সেই প্রভাব অলরেডি পড়তে শুরু করছে। বাসাবাড়ি পানি ড্রেনে নামতো, এখন দেখা যায় যে ড্রেনের পানি বাসাবাড়িতে উঠতেছে। একই অবস্থা খুলনা রয়্যাল মোড়, করিমনগর, দোলখোলা সহ নানা এলাকায়। বাগেরহাটের পৌর এলাকা ছাড়াও প্লাবিত শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালের নিচু এলাকা। সমস্ত ঘরে পানির মধ্যে হাঁটতেছি, এখন রান্না করতে যাবো, সে রান্নারও খুব কষ্ট। যে অঞ্চলে যাবেন সে অঞ্চলে ভাঙা কাদা ওঠা, ভাঙা করে এখানে একটু বর্ষা হলে পানি উঠে যায়। যশোরের শহর ছাড়াও তলিয়েছে ৫ উপজেলার নিচু এলাকা। ঝিনাইদহে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে গাছপালা, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। অনেক জায়গায় আমন সহ ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। ২-৩ দিন তো একটানা বৃষ্টি হচ্ছে, চাল নেই, তার জন্য বের হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীর ৮ উপজেলায়। লক্ষ্মীপুরের ২০ ইউনিয়ন ও ১০ ওয়ার্ডে পানিবন্দী অন্তত ৩ লাখ মানুষ। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। বন্যা জানার কিছু কমে ঘরের ভাব হয়েছে, করছি মনে করছি জামু, এখন আবার এই ২-৩ দিনে আবার এই আগের মতন হয়েছে। রাস্তা ভাঙ্গেছে মেলা, এর উপর গাছপালা ভাঙ্গেছে মেলা। বৃষ্টিতে আবারও পানির নিচে চাঁদপুরের ফরিদগঞ্জ। জলাবদ্ধতা দেখা দিয়েছে শাহরাস্তি ও হাজীগঞ্জেও। কক্সবাজারে বড় ক্ষতির মুখে মাছের ঘের ফসলি জমি। চকরিয়া, রামু, উখিয়ার দুর্গত এলাকায় খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে এখনো বৃষ্টি হচ্ছে কিনা, আর অল্প পরিমাণ বৃষ্টিতেই বরিশালে আসলে পানি জমে যাচ্ছে, অর্থাৎ জলাবদ্ধতা হচ্ছে, তো পানি নিষ্কাশন ব্যবস্থার আরো উন্নতির প্রয়োজন আছে কিনা? দেখুন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য সিটি কর্পোরেশন ইতিমধ্যে একটি স্বপ্ন দেখিয়েছে। যে স্বপ্নটি হলো বরিশালের এই যে ড্রেনেজ গুলো আছে এর একটা প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিং অনুযায়ী যে আউটলেট আছে আউটলেট মাস্টার প্ল্যান করতে হবে ইত্যাদি অনেক কিছু। তাতে যা মনে হচ্ছে ভীষণ দেরি হবে আর কি। তো বাই দিস টাইম যেটি হচ্ছে, এখন বরিশালের জলাবদ্ধতাকে আমরা অদৃষ্ট বলে মেনে নিয়েছি। আপনি দেখুন, আজকে বরিশালে ১৭৯ মিলিমিটার ২৪ ঘন্টা রেকর্ড বৃষ্টিপাত রেকর্ড আছে। তো সেই বৃষ্টিতে বরিশাল তলিয়েছে, একটা ভালো তলানিতেই বরিশাল তলিয়েছে। তো সেক্ষেত্রে যে রাস্তাগুলো আছে, বড় রাস্তাও এখন পানি উঠেছে, অবশ্য ভাটায় নেমে যাচ্ছে, আর ছোট রাস্তাগুলোতে তো পানি আছেই। আর যেটি হচ্ছে যে আমি এখন যেখানটায় দাঁড়িয়েছি এটি বরিশালের পশ্চিম বগুড়া রোড। হ্যাঁ, তো এখানটায় আসলে যেখানে দাঁড়িয়েছে এটা ছিল একটা খাল। তো খালের অবস্থা করা হয়েছে ড্রেনে যা হয় তাই হয়েছে। ড্রেন নিষ্কাশন নিয়ে বড় ঝামেলা আছে। আর সবচেয়ে বড় যে ঘটনা সেটি হচ্ছে যে ৪৬টি আউটলেট, অর্থাৎ বরিশালের রাস্তা থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য খালগুলো ৪৬টি খাল, এই ৪৬টি খালে ৪৬টি আউটলেট ছিল। আচ্ছা, তারপরে যেটি করা হয়েছিল, কীর্তনখোলা নদীতে ৮টি বড় আউটলেট ছিল, অর্থাৎ এখানে যদি সম্ভব না হয়, প্রেশার বেড়ে যায়, তাহলে পানিকে ওসব জায়গা থেকে বের করে দেওয়া হবে। এই ঘটনাগুলো ঘটেছে ৫০ বছর আগে, ৪০ থেকে ৫০ বছর ধরে নি। তো এই ৪০-৫০ বছরের মধ্যে নদী তার রূপ হারিয়েছে, নদী তার যৌবন হারিয়েছে, নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, যতগুলো আউটলেট ছিল সব আর কি জোয়ার, স্বাভাবিক জোয়ারের সময় তলিয়ে যায়, অর্থাৎ নিচে নেমে গেছে। এখন এই আউটলেট গুলোকে উঁচু করতে হবে। আমি কিছুক্ষণ আগে একটা আউটলেটের সামনে গিয়েছিলাম, দেখি পানি সেখানে থই থই করছে, অর্থাৎ সেই পর্যন্ত পানি উঠতেই পারে না, উঠে তারপর আবার নামতে হবে। এটা গায়ের জোরের বিষয় না, অর্থাৎ কৌশলগত ব্যবস্থা যদি অবলম্বন করা না হয়, পানির এই যে দুর্ভোগ, বৃষ্টির এই দুর্ভোগ, এটি বৃষ্টির কারণে না, সামান্য জোয়ার ভাটায়, যেমন এর আগে আমরা ছোটবেলায় দেখেছি পটুয়াখালী তলিয়ে যেত, এখন আমরাও তলাচ্ছি। তো জলাবদ্ধতা যে বিষয়টি এখানে আটকে আছে, এই এতগুলো আউটলেটকে যদি আবার বিকাশে আনতে হয়, এতগুলো আউটলেটকে যদি আবার প্ল্যানিং এ আনতে হয়,
সেটা একটা বড় ধরনের খরচের ব্যাপার আছে। সেটা একটা বড় ধরনের খরচের ব্যাপার আছে। গত 5 বছরে, অর্থাৎ এই নির্বাচনে, আগের নির্বাচনে, গত 5 বছরে বরিশালের জন্য একটি টাকাও বরাদ্দ হয়নি। অর্থাৎ কোনো বরাদ্দ বরিশাল পায়নি বা বরিশাল আনতে পারেনি। যেই ধকল এখন আমরা সইছি, এখন বর্তমানে যারা আছে তাদের টাকা পয়সা কিছু আনতে পারে যদি প্ল্যানিংটা তাদের মাথায় থাকে। এবং অর্থাৎ এই খাতে বরাদ্দ প্রয়োজন, সেটা আপনার কথা থেকে বুঝতে পারছি। বরিশাল থেকে জলাবদ্ধতা বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। ঢাকা সহ সারা দেশে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে শনিবার থেকেই যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে। এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে, তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে। এদিকে এখনও সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বরে স্থানীয় সতর্কতার সংকেত আর নদী বন্দরগুলোকে 2 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 43 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। এই গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতটা কমে আসছে এবং আগামী দিনে আরো বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। বন্যার পানি কমলেও লক্ষ্মীপুরে বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। রোগী বাড়ায় হাসপাতালের বারান্দা মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। কোথাও কোথাও রাস্তাঘাট, বাসাবাড়িতে হাঁটু সমান পানি। দীর্ঘদিনের বন্যা পরিস্থিতির মধ্যে দুর্গত এলাকায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দৈনিক গড়ে ভর্তি হচ্ছে 80 থেকে 90 শিশু রোগী। বেডে জায়গা না হয় হাসপাতালের বারান্দা মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেককে। পরিবেশ এতটাই খারাপ অবস্থা, রোগীরা ঠিকমতো বেড পাচ্ছে না, নিচে এখানে সেখানে ফ্লোরে শুয়ে আছে। কলেরা, আমশা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। অনেক রোগী সদর হাসপাতালে আসছে, এখানে কোনো বিন্দু পরিমাণ জায়গা খালি নেই। ডাক্তার এখানে কম, আর আপনার বিশেষ করে ইমার্জেন্সি রোগীদের জন্য টলিও কম। টলি একটা লই একজনে একটা লই টানাটানি করতো। তবে বন্যার্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। আমি আশ্বস্ত করতে যাই, কেউ আতঙ্কিত হবেন না। আমরা আমাদের সরকারি হাসপাতালে আমাদের যে ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। এবং ডায়রিয়া যেহেতু পানিবাহিত রোগ, সেহেতু সকলের কাছে অনুরোধ যে সবাই যাতে বিশুদ্ধ পানি পান করে। কেবল সদর হাসপাতাল নয়, কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেড়েছে রোগীর সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা বিভিন্ন অভিযোগের আপডেট নিয়ে হাইকোর্ট চত্বরে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার বক্তব্যে। যেহেতু আমাদের ফুল সুইং তদন্ত সংস্থা সেখানে যেতে পারেনি, পরবর্তী সময়ে তারা গিয়ে এই আলামতগুলো সংরক্ষণ করে নিয়ে আসবেন, সিজ করে নিয়ে আসবেন। সিএমএইচ কর্তৃপক্ষ আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করছেন, ভবিষ্যতেও তারা করবেন, এটা আশ্বস্ত করেছেন। আজকে বিশেষভাবে আমরা যেটা বলতে চাই আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে, যে দেশব্যাপী যাদের কাছে যে আলামত রয়েছে, যারা আহত হয়েছেন, যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে। কেউ কেউ মামলা করেছেন, কেউ কেউ এখনও মামলা করেননি। যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেননি তারাও, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে। আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে, কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে, উনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে। সে কারণে যার কাছে যতটুকু আলামত আছে, আমাদের যেহেতু জনবলের এখনও সংকট আছে, আপনারা অনুগ্রহ করে যেভাবে বিপ্লবের সময় ঝাঁপিয়ে পড়েছেন
বিপ্লবটাকে সফল করেছেন, আন্দোলনটাকে সফল করেছেন। এই সমস্ত আলামত, তথ্য প্রমাণাদি আমাদের এই সংস্থাকে, তদন্ত সংস্থাকে এবং প্রসিকিউশন টিমকে দিয়ে সাহায্য করবেন, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটা শুরু করা যায়। এটা মোটামুটিভাবে আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য। রাজুল ভাই, একটা বিষয় হলো, গতকাল একটা অনুষ্ঠানে ব্রিগেডিয়ার শাখাওয়াত উনি বলেছিলেন যে ওনার আগের কথাটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য যে 7.62 রাইফেল দিয়ে যে গুলি ছোড়া হয়েছিল, অনেকে আহত হয়েছে, মারাত্মক আহত হয়েছে বলে ওরা বলছে যে মারণঘাতী একটা ইয়ে। তো সেরকম কোনো আহত ব্যক্তিকে আপনারা সিএমএইচে দেখতে পেয়েছেন কিনা? জি, এটা আমরা পেয়েছি এবং আপনাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি, যেটা হচ্ছে যে মারণঘাতী যে অস্ত্র, এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে, অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় আর কি। এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং সেটার একটা ছবি আমি হাতে নিয়ে দেখেছি এবং সেটার ছবি তুলে এনেছি। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে, সেগুলো আপনারা সময় মতো, আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো, সেগুলো তখন দেখা যাবে, জানা যাবে। সরাসরি ছিলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ব্রিফিংয়ে। পরবর্তী খবরে যাচ্ছি। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে, গ্রাস করছে লোকালয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে এ ভাঙন দেখা দিয়েছে। জাজিরার পূর্ব নাওডোবা এলাকায় সপ্তাহ দুয়েক ধরে পার ভাঙছে পদ্মার। 1.5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদীতে গেছে ফসলি জমি, গাছপালা, মসজিদ। ভাঙনে হুমকির মুখে পাইনপাড়া মাঝিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্তত 300 বাড়িঘর। 30 বিঘা জমি ছিল, এখন 30 বিঘার 20 বিঘা ভাই নদী গর্ভে নিয়ে গেছে। 150 থেকে 200 পরিবার এখান থেকে চলে গেছে, এখন নদী পুরোপুরি হুমকির মুখে। আমাকে যদি এটা বেরিবান দিয়ে দিত সরকারে, তাহলে আমাকে ভালো হইতো আর কি। আর আরো কথা হলো, মনে করেন যদি সরকারে যদি ডেজার্টটি ফিরে দিত তা আরো ভালো হইতো। নদী থেকে অবৈধভাবে খনন যন্ত্রের মাধ্যমে বালু তোলায় এমন ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে এই মাটি কাটার কারণে। গত এক সপ্তাহে প্রায় 300 ঘরবাড়ি নিয়ে তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। অতএব এই অশুভ ইসের থেকে পরিত্রাণের জন্য খুব দীর্ঘ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যান্য বছরের মতো এবার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং করতে পারেননি পানি উন্নয়ন বোর্ড। তারা বসে আছে বরাদ্দ পাওয়ার অপেক্ষায়। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। বর্তমানে আমাদের হচ্ছে পরিচালন ব্যয় খাতের আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। পদ্মার ভাঙন ঠেকাতে খনন যন্ত্রের মাধ্যমে বালু তোলা বন্ধ সহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। আহত হন অটোচালক সহ 2 জন। রাতে উপজেলার টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদীর মোহাম্মদ আলী, তার মা রাবেয়া বেগম ও মোহাম্মদ আলীর 5 বছরের ছেলে আমানুল্লাহ এবং গাজীপুরের অমল কুমার কর্মকার ও সাতক্ষীরার নাজমুল হাসান। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 11টার দিকে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার 4 যাত্রী নিহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া আহতদের মধ্যে অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যেয়ে সেখানে ফায়ার সার্ভিসের লোকজনকে দেখি এবং স্থানীয় লোকজন ছিল, তারা লাশগুলোকে উদ্ধার করে, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে বডি ব্যাগে রাখে। সেখানে 4টি লাশ আমরা পাই। ঘটনাস্থলে তারা নিহত হয়। হাসপাতালে আনার পরে একজন মৃত অবস্থায় আছে আর একজনের শ্বাস প্রশ্বাস আছে মুমূর্ষ অবস্থায়। হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সহ 2 জন নিহত হয়েছেন। গতরাতে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে রামগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যুবদল নেতা হাফিজুর রহমান ও তালুকহরাই গ্রামের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। পুলিশ জানায়, রাত 9:30টার দিকে সাতছড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শায়েস্তাগঞ্জে ফিরছিলেন তারা। রামগঙ্গার কাছে এসে রাস্তার গর্তে পড়ে মোটরসাইকেল উল্টে দুজনই ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন 2 জন।
গোপালগঞ্জে স্থানীয়দের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনার 2 দিন পরেও মামলা হয়নি। শনিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে অন্তত 30 জন আহত হন। সংঘর্ষের প্রায় 3 ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে শওকত আলী দিদারের মরদেহ উদ্ধার করা হয়। আশুলিয়া শিল্পাঞ্চলে আজ বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে, তবে বন্ধ রয়েছে 20টি পোশাক কারখানার উৎপাদন। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। টহল দিচ্ছে সেনাবাহিনীও। এদিকে গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আইন শৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ থেকে সারা দেশে আবারও শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি। সাশ্রয়ী মূল্যে 1 কোটি পরিবারকে দেয়া হবে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল। শনিবার টিসিবির যুগ্ম পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্ডধারী ভোক্তারা নির্ধারিত ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে মিলবে 30 টাকা কেজি দরে 5 কেজি চাল, 100 টাকা লিটার দরে 2 লিটার ভোজ্য তেল ও 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল। নগদ টাকা উত্তোলন বাড়ায় কমেছে ব্যাংক আমানতের পরিমাণ। গত জুলাইয়ে উত্তোলন বেড়েছে 0.41 ভাগ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে নানা অনিয়ম দুর্নীতির কারণে আস্থা কমেছে মানুষের, ফলে কমেছে আমানত। এই পরিস্থিতিতে রাজধানীতে বেড়েছে সিন্দুক বেচা কেনা। ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুলাই মাসে দেশের বিভিন্ন ব্যাংক থেকে নগদ উত্তোলন হয়েছে 2,91,630 কোটি টাকা। আগের বছরের তুলনায় এই জুলাইয়ে নগদ টাকা উঠানোর হার 9.49 ভাগ বেড়েছে। এর ফলে কমেছে ব্যাংকে আমানতের পরিমাণ। জুলাই মাসে 0.46% কমে মোট আমানত দাঁড়িয়েছে 17,34,026 কোটি টাকায়। এদিকে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদ টাকা রাখার প্রবণতার কারণে রাজধানীতে বেড়েছে সিন্দুকের চাহিদা। ব্যাংক, বিমা ও ব্যবসা প্রতিষ্ঠানে সিন্দুকের ব্যবহার থাকলেও এখন বাসাবাড়ির জন্য সিন্দুক কিনছেন অনেকে। একটা জিনিস রাখবো, যদি রাখার পরে যদি নিশ্চয়তা না পাই, সেটা নেওয়ার চাইতে আমার যেটা গ্যারান্টি পাবো সেটাই নেওয়াটা ভালো না? লকার কেনার উদ্দেশ্য হলো আমরা যে জিনিসপত্রগুলো রাখি এগুলো সেফটির জন্য একটু ভালো মানের লকারেই এটা প্রয়োজন রাখা উচিত। যারা অনেক বেশি টাকা বা গোল্ড রাখবে তারাই এটা নিতে আসে। অনেক ধরনের কাস্টমার আছে, যেমন সিকিউরিটি পারপাস হাই চায়, যেরকম ফিঙ্গারপ্রিন্ট আছে, পাসওয়ার্ড আছে, মাস্টার কি আছে, এগুলো হচ্ছে তো আর কেউ হ্যাক করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে ব্যাংক খাতে নানা অনিয়মের কারণে গ্রাহকের অনাস্থা বেড়েছে। পাশাপাশি অপ্রদর্শিত অর্থ নিজের কাছে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যবিত্ত পরিবারের সারা জীবনের সঞ্চয়টা যদি একটি ব্যাংকে আটকা পড়ে যায়, সে তো অসহায় হয়ে যাবে। সুতরাং তার জীবন রিস্কে পড়ে যাবে। সুতরাং সে 100% যখন নিশ্চিত না হবে, তখন সে টাকাটা, সুটকেসের টাকাটাকে আবার ব্যাংকে ফেরত আনবে না। সাধারণ মানুষের কাছে যখন মনে হবে যে প্রফেশনালিজম ফিরে আসছে ব্যাংকিং সেক্টরে, তখন সবার আস্থা ফিরে আসবে। ব্যাংক খাতে সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ফলে মানুষের আস্থা দ্রুত ফিরে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রার্থনা সভা, গঙ্গা স্নান, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজনে পাবনায় উদযাপিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব তিথি মহা মহোৎসব। জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের কয়েক হাজার ভক্ত অংশ নেন। পরে পাবনা শহরের পাথরতলায় ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হয় প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। 1888 সালে পাবনায় জন্ম নেয়া ঠাকুর অনুকূল কুন্দ্র সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্মবর্ণের মানুষের মন জয় করেন।
পাবনার হেমায়েতপুরে প্রতি বছর নানা কর্মসূচিতে ঠাকুরের আবির্ভাব ও অন্তর্ধান দিবস পালন করা হয়। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।